আরিফ কাউকে না জানিয়ে বিদেশ থেকে বাড়ি চলে আসলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে সবাইকে চমকে দেব। একথা ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে ঢুকতেই মায়ের সাথে দেখা। মা অনেকদিন পর ছেলেকে দেখে আরিফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা, তুই এতদিন পর বাড়িতে আইলে, আমাকে একটা ফোনও দিস নাই। একবার ফোন করে আসতে, আমি তোর জন্য খাবার রেডি করে রাখতাম। আরিফ মাকে বললেন, তোমাদেরকে চমকে দেওয়ার জন্যই তো কাউকে কিচ্ছু না বলে চলে এসেছে। তোমার বৌমা কোথায়? মা বললেন, কেন, তুই জানিস না? আরিফ বললেন, না মা, আমি তো কিছুই জানি না। কোথায় গেছে তোমার বৌমা? মা আরিফকে বললেন, তোর বউ কি আর বাড়ি থাকে? মাসে 25 দিন তোর শ্বশুরবাড়ি থাকে। মন চাইলে বাড়ি আসে আর না চাইলে ওইখানেই থাকে। আরিফ বললেন, মা, তুমি কি বলছো? ওর বাবির বাড়ি থাকে, আমাকে আগে বলনি কেন? ও তো আমাকে কখনই বলে নাই যে ও ওর বাবার বাড়ি থাকে। ফোন দিলেই তো বলে বাড়িতেই থাকে। মা আরিফকে বললেন, তুই বিদেশ থাকিস, তোর বউ বাড়ি থাকে না। তোকে যদি জানাতাম তাহলে তুই মন দিয়ে কাজ করতে পারতি না। আর আমি তো মনে করতাম তুই সবই জানিস, তাই আর জানানো হয়নি। মায়ের মুখে এমন কথা শুনে আরিফ বললেন, মা, আমি সুমিদের বাড়ি যাচ্ছে, বিকেলে ফিরে আসব। তুমি আমার জন্য রান্না করে রেখো। কতদিন তোমার হাতে রান্না খাই না, আমি ফিরে এসে তোমার হাতের রান্না খাবো। মা বললেন, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই গিয়ে বৌমাকে নিয়ে আয়, আমি তোর জন্য তোর পছন্দের তরকারি রান্না করব। আরিফ দেরি না করে হাতের লাগেজ মায়ের হাতে দিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ঘরের ভিতরে বসে মিলন আর সুমি গল্প করছে। মিলন বললেন, তোমার জামাই কবে বাড়িতে আসবে? সুমি বললেন, আরো 2-3 বছর পর। সুমির কথা শুনে মিলন বললেন, তাহলে তো 2-3 বছর আমরা একসাথে থাকতে পারবো। যাই করো, আরিফ বিদেশ থেকে আসার আগ পর্যন্ত আরিফকে বলবা তোমার অ্যাকাউন্টে যেন টাকা পাঠায়। সুমি বললেন, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আরিফ টাকা আমার অ্যাকাউন্টেই পাঠায়। তোমাকে যে বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটাও তো আরিফই পাঠিয়েছিল। মিলন বললেন, তোমার স্বামী যদি বাড়ি এসে তোমার টাকার হিসাব চায়, তাহলে হিসাব দিবে কিভাবে? সুমি বলল, হিসাব দিতে হবে কেন? ও আসার আগেই তো আমরা দুজন বিয়ে করে নেব। ওকে ডিভোর্স দিলে তো আর বউ দাবি করতে পারবে না। আর বউ যদি দাবি করতে না পারে, তাহলে টাকার হিসাব চাবে কিভাবে? এভাবে দুজনে কথা বলতে লাগলেন। পরের বউর সাথে ভালোবাসা একটু গভীর হয়। বুঝতেই পারছেন, স্বামী বিদেশ, বাপের বাড়ির সময় কাটাতে আসে। এদিকে আরিফ বাড়িতে ঢুকে কাউকে দেখতে না পেয়ে বারান্দায় উঠে গেলেন। রুমের দরজায় যেতেই ঘরের ভেতর থেকে কিছু কথার আওয়াজ ভেসে আসলো। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘরের ভিতরে সুমি কাউকে বলছে, দেখো মিলন, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও। সুমির কথা শুনে আরিফ আরেকটু সুর হওয়ার জন্য দরজাতে কান পেতে শুনতে লাগল। আরো কিছু কথা শোনার পর আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দরজায় টোকা দিতে লাগলেন। কিছুক্ষণ পর দরজা খুলে সুমি বের হয়ে আসলেন। সুমি আরিফকে দেখে চমকে উঠলেন, বললেন, এ কি, তুমি হঠাৎ কাউকে না জানিয়ে বিদেশ থেকে চলে আসলে? একটা ফোন দিলেও তো পারতে। আরিফ সুমির কোনো কথার জবাব না দিয়ে দ্রুত ঘরে চলে গেল। মিলন খাটের উপর বসে আছে। আরিফ গিয়ে মিলনের পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে গেলেন। সুমি পিছনে গিয়ে দাঁড়ালেন। আরিফ সুমিকে বললেন, তুমি বলেছিলে না আমি কাউকে না জেনে বাড়িতে কেন আসলাম? আমি যদি সবাইকে জানিয়ে আসতাম, তাহলে তোমার এই কুকীর্তি কোনোদিনই জানতে পারতাম না। সীমা বললেন, তোমার সাথে তো পরিচয় করানো হয় নাই, ও আমার মামাতো ভাই, এই তো কিছু সময় আগে এসেছে। আরিফ বললেন, তা তো দেখতেই পাচ্ছে, কিছু সময় আগে আসছে, তা তোমার মামাতো ভাইকে নাস্তা বানিয়ে কিছু করছো? সুমি বললেন, একটু নুডলস রান্না করে দিয়েছে। আরিফ সুমির মুখে নুডলস খাওয়ানোর কথা শুনে চুলের মুঠি ধরে বললেন, স্বামী বিদেশ থাকে আর বউ মামাতো ভাইয়ের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে নুডলস খাওয়ায়? হারামজাদি, তুই যে কি নুডলস খাওয়াস সেটা আমার ভালো করে জানা আছে। আমি বিদেশে দিনরাত পরিশ্রম করে তোদের জন্য টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে মামাতো ভাইকে নিয়ে ঘরের ভেতরে এনে নুডলস খাওয়ানো হয়? আরিফের মুখে এই কথা শোনার পর মিলন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। আরিফ পেছন থেকে টেনে ধরলেন, বলতে লাগলেন,
তোদের মতন কিছু কুলাঙ্গা ছেলেদের কারণে আমাদের মতন প্রবাসী ভাইদের বউরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। তুই যে অপরাধ করেছিস শাস্তি তোকে পেতেই হবে। সুমি বললেন, আরিফ, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যে শাস্তি দিবা আমরা সেই শাস্তি মেনে নেব। মিলন বললেন, ভাই, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই, এবারের মতো আমাকে মাফ করে দেন। সুমি আর মিলনের কথা শুনে আরিফ বললেন, মাফ তোদেরকে কিভাবে করব? তোরা যে অপরাধ করেছিস এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি এই মুহূর্তে সুমিকে তালাক দিলাম, আর কোনোদিন বউর পরিচয় দিব না। আরিফের মুখে তালাকের কথা শুনে সুমি মনে মনে খুশি হলেন। আরিফ সুমিকে বললেন, আমি তোর জন্য কি না করেছি, আমার সারা জীবনের ইনকাম সব আমি তোর কাছে পাঠিয়েছে, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে পরকীয়া করে অন্য পুরুষকে টাকা দিয়েছিস, এমনকি তোর ইজ্জতটাও আরেকজনকে সঁপে দিয়েছিস। তোর মতন নষ্টেমের কারণে আমাদের সমাজটা আজ পরকীয়ায় ভেসে গেছে। তোর মতন নষ্টেমের কারণে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা বিদেশ যেতে ভয় পায়, সারাক্ষণ ভয় থাকে দেশে মা বাবা বউ ছেলে মেয়ে রেখে এসেছে। এই কথা বলে আরিফ ঘর থেকে বের হয়ে আসলেন। সুমি মিলনকে বললেন, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, চলো আমরা দুজন বিয়ে করে, এখনো কোনো ঝামেলা নেই। সুমির কথা শুনে মিলন বললেন, তোকে একটু সুখে রাখার জন্য আর বিদেশে রাত দিন পরিশ্রম করে তোর কাছে টাকা পাঠিয়েছে, আর তুই পরকীয়ার কারণে তোর স্বামীকে ভুলে গেলে। আমি তোকে বিয়ে করলে আরেকটা ছেলের সাথে যে পরকীয়া করবি না তার কি গ্যারান্টি আছে? মিলনের মুখে এমন কথা শুনে সুমি বললেন, আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করেছি, টাকা পয়সা এমন কেমন ইজ্জত, আর শেষ পর্যন্ত তুমি আমাকে এই কথা বলছো? মিলন, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার মরণ ছাড়া গতি নাই। মিলন বললেন, তুই মরলেই কি আর বাঁচলেই কি? তোর মতন মেয়েরা আছে বলে আমাদের মতন দুশ্চরিত ছেলেরা বিয়ে করতে ভয় পায়, এখানে ওখানে আধার টুকায় বেড়ায়। আমার আধার খাওয়া শেষ, এখন তুই তোর মতো থাক। সুমি মিলনকে অনেক বোঝানোর পরও মিলন কিছুতেই সুমিকে বিয়ে করার জন্য রাজি হচ্ছে না। মিলন সুমিকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর সুমি বুঝতে পারলেন জীবনে কত বড় একটা ভুল করেছেন। এই কথা ভাবতে ভাবতে খাটের উপর বসে পড়লেন।